হ্যালো। কে বসন্ত বলেছিস ভাই, আচ্ছা, তাহলে শুভেন্দু অধিকারীর গাড়িটা আমি ভাঙছি, তাই তো? শুভেন্দু অধিকারীর গাড়িটা আমি ভাঙছি। হঠাৎ এই কথা? তুই নাম দিলি আবার এই কথা। শুভেন্দু অধিকারীর গাড়ি আমি ভাঙছি, তুই নাম দিলি। মুই নাম দিছুম। এখান থেকে জেলার থেকে তা আমার নামটা কোথেকে আসলো তুই না দিলি? কে ঘোষেরা বিজেপি কি শুধু আমি একা নাকি? বর্তমান তুই একাই। তাই নাকি? মুশকিল। তো বল কে আছে, কে দিল আমার নামটা? তো ঘোষণা থেকে বিজেপি আমি একাই, তাই না? তো ঘোষণায় বিজেপি কে আছে তুই বল, যে এমুক অমুক আছে। কেন শুভেন্দু কি আমাকে জিজ্ঞাসা করে বলছে যে নাম দে? তুই বলে এখন সাধারণ সম্পাদক জেলায়, শুভেন্দু তো সাধারণ সম্পাদকের কথা শুনবে না, আর কে আছে বল? অঞ্চল সভাপতি, তোর মন্ডল সভাপতি কে আছে? এখন যদি তুই ভাবিস তাহলে তো ভাব। ওইটা ভাবছি যে তো আমার যেহেতু নাম পড়ে গেছে, আমি যখন এখন তৃণমূলের হারমাত বাহিনী রোহিঙ্গা, ঠিক আছে ঠিক আছে, নাম্বার লাগাই দিলাম। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি, তোর দাদা বলে দিয়েছে তোকে। ঠিক আছে, হ্যাঁ, দেখা হবে ভাই, কথা পরে হবে, আগে কাজ হবে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কালকে ঘোষণা চলে আসিস। তোকে নিমন্ত্রণ করলাম, চিকেন মুরগা সব পাবে, পার্টি দেবো আমি ক্লাবে। হ্যাঁ, স্পেশালি তোর জন্য। আর সজলকে বলে দিস, তোর দাদা বলে দিছে স্পেশালি আমি এখন এজেন্সির থেকে আবার রাজনীতিতে ইনভলভ হলাম, সেকেন্ড স্টেপ। কারণ আমরা রোহিঙ্গা বাংলাদেশি, কালকের থেকে আমি রোহিঙ্গা সার্টিফিকেট তোরা সজলের কাছ থেকে নিব। আর যতক্ষণ আমাকে রোহিঙ্গা সার্টিফিকেট তোরা দুজন না দিবি, ততক্ষণ আমি কিন্তু বাজারে তোদেরকে বাইন্দেও রাখতে পারি, উল্টো করে রাখতে পারি কারেন্টের পিলারে। আই অ্যাম দ্যাট ইজ ফাইনাল, তোর দাদা বলে দিছে। তো ক্ষমতা থাকলে ওকে ঘোষকাটাঙ্গা এসে দেখাইস। ঠিক আছে, সজলকে বলে দে এখনই, আমারটা রেকর্ডেড করে নে, এটাকে তুই রাজ্যে শুভেন্দু অধিকারী দ্যাট ইজ ধরনীকান্ত আমি বলছি, তোদের ক্ষমতা থাকলে কালকে ঘোষকাটাঙ্গা আইসা দেখাইস। আমি বলছি, তোকে বললাম অনলি সেকেন্ড দুটো, তুই আর সজল। এবার হবে খেলা, খেলা হবে খেলা, জয় বাংলাও খেলা হবে। আমি রোহিঙ্গা হয়ে গেছি, যা। ঠিক আছে। কথাতেই বলে না, ঘুঘু দেখেছো ফাঁদ দেখোনি, টেরটা পাবে আজ এখনই। তোলামূলের উন্নয়ন বাহিনীর এখন ঠিক এক্স্যাক্টলি সেই অবস্থাটা হয়ে গেছে। কি সাহস, কি দুঃসাহস! বলে বাজারের মধ্যে ল্যাম্প পোস্টে বেঁধে রাখবো, ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখবো। হ্যাঁ, আইন কানুন এইভাবেই হাতে তুলে নেয় তোলামূলের উন্নয়ন বাহিনী। কেননা এতদিন অবধি তারা দেখেছে যে পুলিশকে কাঁচা খিস্তি করা যায়, তাদের মা বোন বউ তাদেরকে রেপ করার একটা মানসিকতা প্রকাশ করা যায় সেই অডিও কল রেকর্ড, যা ভাইরাল করে দিকে যায়, যা করার আছে করবে যা, এই মানসিকতা। এবং তারপরও পুলিশ তাদের কেশাগ্র স্পর্শ করতে পারে না, তার কারণ 14 তলার আশীর্বাদ আছে। উল্টে যারা এরকম খিস্তি খাস্তা করে, পুলিশকে অবধি থ্রেট দেয়, তাদের পুলিশই নিরাপত্তা ওয়াই ক্যাটাগরি করে দেয়, ওয়াই প্লাস ক্যাটাগরি করে দেয়। সুতরাং এই জায়গা থেকে দুঃসাহস তো বাড়বেই। তার উপরে তাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি। এখন বিজেপি যে রাজনীতিটা করে সেটা হচ্ছে যে বিরোধিতা করতে গেলে সেখানে তো এই ধরনের যারা শাসকপন্থী রয়েছেন তারা তো একটু আধটু অ্যাটাক করবেই। সুতরাং সেটাকে ইগনোর করতে হবে, সেটাকে সামনে রেখেই লড়াই করতে হবে। কিন্তু এই ভদ্রতাটা অন্য রাজ্যে কাজ করলেও এই রাজ্যে কাজ করে না। এখানে শুধু চোর ছেঁচোর দুর্নীতিবাজ তোলাবাজ তারা এক জায়গায় চলে এসে এই তোলামূলের উন্নয়ন বাহিনী তৈরি করেছে। সুতরাং এইসব চোর ছেঁচোর বদমাইশগুলোকে শায়েস্তা করতে গেলে তাদের যেরকম দরকার সেই রকম মুগুরের ব্যবস্থা করতে হবে। আর সেটা যদি করা না যায় তাহলে পড়ে পড়ে মার খেতে হবে। এই জিনিসটা বাংলা এবং বাঙালি বহুদিন আগে বুঝে গিয়েছিল, এবং বিজেপি কেন সেই পাল্টা অ্যান্টিডোটটা দিচ্ছে না
এইটা নিয়ে প্রশ্ন করছিল। কিন্তু বিজেপি বাংলার রাজনীতিটা সারা ভারতের রাজনীতির মতোই পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে চেয়েছিল, আর সেই জায়গাটাকেই, সেই ভদ্রতাকে দুর্বলতা মনে করে এরা এতখানি দুর্বিনীত হয়ে গেছে। আপনারা জানেন যে সাম্প্রতিককালে কোচবিহারে গিয়েছিলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেখানে উন্নয়ন বাহিনী নেমে পড়েছিল। ভাবখানা এমন, মেরে ধরে শুভেন্দুকে ঘরে ঢুকিয়ে দেওয়া যাবে, আর তাহলে বিরোধী বলে আর কেউ কিচ্ছু থাকবে না, বিরোধিতা বলে কিছু থাকবে না। ড্যাং ড্যাং করে 250-260 আসন নিয়ে আমরা আবার ফেরত আসবো, সে বলবো মানুষ আমাদের পাশে আছে। ওইসব তেঁয়াদ্রামি এবার ঘোচাবার সময় হয়ে গেছে। আর ঠিক যেমন মুগুরের দরকার, সেই মুগুরের ব্যবস্থাটা করে দিয়েছেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তার ফলে ছোটকে ছোটকে উঠছে। আজকে শুভেন্দুবাবু নিজেই এটা পোস্ট করেছেন এবং সেখানে লিখেছেন, তৃণমূলের হুমকি সংস্কৃতির উজ্জ্বল নিদর্শন। কোচবিহারের ঘোকসাডাঙ্গা এলাকার বিশিষ্ট তৃণমূল হারমাদ নেতা শ্রী ধরণীকান্ত বর্মন মহাশয়ের নাম আমার ওপর আক্রমণের অভিযোগপত্রের অভিযুক্তদের তালিকায় 11 নম্বরে রয়েছে। তাই গাত্রদাহ মেটাতে উনি কোচবিহার জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত বর্মনকে নির্দ্বিধায় হুমকি দিচ্ছেন। এটাই তৃণমূলের সংস্কৃতি। এখানে আইনের শাসন নয়, শাসকের আইন চলে। তাই কালক্রমে যদি কোনো শাসক নেতা আইনি প্রক্রিয়ায় জড়িয়ে পড়েন, তাহলে তারা বিভ্রান্ত হয়ে ধরাকে সরা জ্ঞান করেন, করে তিনি এই পুরো কনভারসেশনটা দিয়ে দিয়েছেন। এবং এদের দুঃসাহসটা দেখুন, বলছে যা এগুলো কল রেকর্ডটা করে শুভেন্দু অধিকারীকে পাঠাকে যা, সবাইকে শোনাকে যা, এইটাই করব। মানে ভাবতে পারছেন বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 14 বছর ধরে এরা ঠিক কোথায় নিয়ে গেছে, দুঃসাহসটা কোথায় গেছে, যে তুমি যদি তৃণমূল কংগ্রেস করো, তোমার যা খুশি তাই করার এখতিয়ার আছে। এবং চোখের সামনে তো আমরা উদাহরণ দেখি, পুলিশকে কাঁচা খিস্তি দিলেও পুলিশ দাঁত বার করে এখানে হাসে, পুলিশ গিয়ে খিচুড়ি পরিবেশন করে, এই তো পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এদের তো দুঃসাহস হবেই, কিন্তু এরা বুঝতে পারছে না এই দেশে এখনো আইন আদালত আছে, এবং এই দেশে এই পুলিশের বাইরেও অন্যান্য এজেন্সি আছে, এবং তারা ঢুকলে ছটপটানি আরো বাড়বে। ওই তিহারের মাটি ডাকছে, আয় খোকা আয়, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এখানে শুভেন্দু অধিকারীর উপর যে অ্যাটাক হয়েছিল, সেখানে মোট 41 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল, এবং শুভেন্দুবাবু নিজেই সেই তালিকা পুরোপুরি দিয়ে দিয়েছেন। উদয়ন গুহ, পিতা প্রয়াত কমল গুহ, দিনহাটা ওয়ার্ড নম্বর 2 কোচবিহার। অভিজিৎ দে ভৌমিক, পিতা প্রয়াত প্রদীপ কুমার দে ভৌমিক, শক্তিসংঘ, গুড়িয়াহাটি 1 কোচবিহার। আমিনুল হক, মানে সব অ্যাড্রেস ডিটেলস দিয়ে দিয়েছে, আমি অ্যাড্রেসটা আর পড়ছি না, দীর্ঘ হয়ে যাবে। অমর বর্মন, অনুপম দাস, আরিফুল রহমান, বলরাম বর্মন, দয়াময় সরকার, দেবাশিস দেবনাথ, দীপক অধিকারী, ধরণীকান্ত বর্মন, এই যে এর নামের কথাই বলছিলেন শুভেন্দু অধিকারী, ধরণীকান্ত বর্মন, হামিদুল ইসলাম। 13 নম্বরে রয়েছে জাহাঙ্গীর খান, কমলেশ অধিকারী, মানস দাস, মনিরুল মিয়া, ময়নাল শেখ, নূর ইসলাম, নুরুল মিয়া, পবিত্র রায়, পার্থ সাহা, পিন্টু সরকার, প্রদীপ ভৌমিক, রঘুনাথ সরকার, রাজু দে, রেজ্জাক শেখ, জাবেদ আলী মিয়া, সায়নদীপ গোস্বামী, সাবলু বর্মন, শাহিদুল হক, স্পয়ন বর্মন, শুভঙ্কর দে, সুব্রত সাহা ব্র্যাকেটে বাট্টু, আমির আলম। 34 জনের নাম এখানে রয়েছে। এবার আপনারা বলবেন 41 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, 34 জনের তালিকা কেন? তার কারণ হচ্ছে এই পুলিশও এবার বুঝে গেছে যে যতই 14 তলার আশীর্বাদ থাকুক, যতই 14 তলার ইনস্ট্রাকশন থাকুক, এই যে ঘটনাটা ঘটে গেছে না, এটার একটা বড় অ্যাকশন হচ্ছে। যারা করেছে তারা তো ফাঁসছেই, আর পুলিশ যদি কোনো স্টেপ না নেয়, তাহলে এটা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে যাবে। এখানে বৃহত্তর প্রেক্ষাপট হবে, এবং পুলিশি ইনঅ্যাকশনের জন্য এই পুলিশদেরও কিন্তু উর্দি খোলা হতে পারে। আর সেই জায়গা থেকে কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা ও পুলিশের গাড়িতে ভাঙচুর, গ্রেপ্তার আরও 4, মোট 7 জন পুলিশের হাতে। যে 41 জনের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী, তার মধ্যে 7 জনকে গ্রেপ্তার করেছে। তাহলে 34 আর 7, 41 জন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি ইয়েলো কালারে মার্ক করে দিচ্ছি। ধৃতরা হলো রঞ্জিত দে, জাহিরুল ইসলাম, শুক্লাল রবিদাস, আশরাফুল ইসলাম, হরিধন সরকার, মোহাম্মদ হাবিব এবং শহীদুল ইসলাম। এই 7 জন অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে, সেই জন্য ওদের নাম দেয়নি। বাকিদের নাম যে এরা কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি। এবার একটা খুব মজার জিনিস আমার খুব দেখে ভালো লাগলো, যেদিনকে অ্যাটাকটা হলো সেদিনকে এই যারা তৃণমূলের সব বড় বড় হোমরা চোমরা নেতা আছে, ওই পার্থপ্রতিম রায়, এখানে কুণাল ঘোষ, সব বড় বড় বাতেলাবাজি করছিল শুনছিলাম।
বলছে যে মানুষ ক্ষেপে গেছে এবং মানুষ ক্ষেপে গিয়ে শুভেন্দু অধিকারীর উপর এখানে আক্রমণ করেছে। এখানে তৃণমূলের কোনো ব্যাপার নেই, সাধারণ মানুষ, তারা হ্যাঁ তৃণমূল সমর্থক হতে পারে, কিন্তু সাধারণ মানুষ ক্ষেপে গেছে, সেই জায়গা থেকে এটা করেছে। এবং এই পার্থপ্রতিম রায় আবার আরো বড় বড় কথা বলছিল, বলছে যে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে, উত্তরবঙ্গে বিজেপি ধসে গেছে, সেই জন্য মানুষ প্রতিবাদ জানিয়েছে, তৃণমূল প্রতিবাদ জানিয়েছে, কিন্তু কোনো ওই ভাঙচুরের ঘটনায় তৃণমূলের কোনো যোগ নেই। এখানে বিজেপি নিজের লোক দিয়ে ভাঙচুর করেছে, করে হাইলাইট করতে চাইছে, ভাইরাল করতে চাইছে, ফুটেজ খেতে চাইছে। এইটা হচ্ছে পার্থপ্রতিম রায়ের বক্তব্য। এখন আমার তো মনে হয় এই পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত, কেননা ইনভেস্টিগেশনকে পুরোপুরি বিপথে চালিত করতে চাইছে। যে 41 জনের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন তার মধ্যে যে 7 জন গ্রেপ্তার হয়েছে সেই 7 জনই তৃণমূল কংগ্রেস। তাহলে যদি বিজেপি এটা নিজে থেকে ভাঙচুর করে থাকতো, তাহলে বিজেপি সেই জায়গা থেকে বিজেপি কর্মীরা অ্যারেস্ট হয়ে যেত। ওই পুলিশ তো তাদেরকে অ্যারেস্ট করতে পারেনি, তৃণমূল কর্মী নেতাদের কেন অ্যারেস্ট করতে হচ্ছে? তার মানে এখান থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে পার্থপ্রতিম রায় অসত্য বলছেন, সঠিক কথাটা বলছেন না, এবং কোন ইন্টেনশন থেকে তিনি বলছেন। এই তদন্তকে বিভক্ত কেন চালিত করতে চাইছেন? এর বিরুদ্ধে তো এফআইআর হওয়া উচিত। এই প্রশ্নটা কিন্তু উঠছে। এবং আর একটা আপনাদের খুব ইন্টারেস্টিং জিনিস দেখায়, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যখনই তার উপর আক্রমণ হয়েছিল, তিনি বলেছিলেন যে বিরোধী দলনেতাকে খুনের চেষ্টা হয়েছে, খুনের চেষ্টার মামলার প্রত্যক্ষ আসামি উদয়ন গুহ, পরোক্ষ আসামি কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, এদের সঙ্গে আদালতে দেখা হবে। এবার উদয়ন গুহ কি বলছেন? বলছে অশান্তি তৈরি করতে শুভেন্দু কোচবিহারে এসেছিলেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ীদের হেনস্থা, অসম থেকে ভিনদেশি সন্দেহে আদালতের নোটিশ নিয়ে মানুষ ক্ষেপে রয়েছে, সেসব ঢাকতে উনি ভিত্তিহীন অভিযোগ করছেন। এবার নাম্বার 1 পয়েন্ট, যে শুভেন্দু অধিকারী যদি অশান্তি তৈরি করতে সেখানে যায়, তাহলে উদয়ন গুহ কে? উদয়ন গুহ আদালত, উদয়ন গুহ ভারতের সংবিধান, উদয়ন গুহ এই বিশ্বের সর্বশক্তিমান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শেষ কথা উদয়ন গুহ। তার যদি মনে হয় শুভেন্দু অধিকারী এখানে গিয়ে অশান্তি তৈরি করতে চাইছেন, তাহলে তিনি আদালতে যেতে পারতেন, আদালতে গিয়ে বা পুলিশে কমপ্লেন করতে পারতেন যে এই শুভেন্দু অধিকারী যেন এখানে না আসতে পারে, এখানে এলে অশান্তি হবে, আমাদের কাছে রিপোর্ট আছে। সেই কাজটা না করে নিজে দাঁড়িয়ে থেকে এই অশান্তি কেন করেছেন? তার বিরুদ্ধে তো সেই অভিযোগ যে উদয়ন গুহর নামে একদম তালিকায় প্রথম আছে, এবং শুভেন্দু অধিকারী বলেছে একদম প্রত্যক্ষভাবে উদয়ন গুহ তাকে মারার চেষ্টা করেছে। তাহলে উদয়ন গুহকে কে এই অধিকার দিয়েছে? আসলে যে নিজের বাপকে চোর বলে সে কিরকম আলটিমেটলি লোক, সেই জায়গাটায় বুঝে দিন। এবং দেখুন আর একটা জায়গা বলছে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ীদের হেনস্থা, অসম থেকে ভিনদেশি সন্দেহে আদালতের নোটিশ নিয়ে মানুষ ক্ষেপে রয়েছে। মানে মানুষকে খেপাচ্ছেন কারা? এই তৃণমূল বাহিনী। আদালতের নোটিশ, আদালত তো এমনি এমনি নোটিশ দিচ্ছে না, তাদের কাছে কিছু তো তথ্য প্রমাণ আছে, তার ভিত্তিতে দিচ্ছে, এবং সেই জবাবটা তো আদালতেই হবে। তাহলে আদালতের নোটিশের জন্য শুভেন্দু অধিকারীকে কেন দায়ী করছে? মানুষকে খেপাচ্ছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। আর এটা যদি ভিত্তিহীন অভিযোগ হতো, তাহলে এই উদয়ন গুহর দলের 7 জন লোক কি করে অ্যারেস্ট হয়ে যেত? আসলে আবারও বলছি, এরা ভুলে গিয়েছে, এরা বাড়তে 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 এমন জায়গায় চলে গেছে ধরাকে সত্যিই সরাজ্ঞান করছে। আর ধরাকে সরাজ্ঞান করতে গিয়ে এরা ভুলে গেছে যে না, দেশটা এদের বাপের নয়, এই দেশটা এখনো আইনের শাসনে চলে, আদালতের শাসনেই চলে। আর তাই এই রকম বারবারন্ত করতে গেলে তার আলটিমেট অ্যান্টিডোটটা আসবে, এবং ভয়ঙ্কর রূপে আসবে, আদালতের হাত ধরে আসবে। আর যখনই এটা বুঝতে পারছে তখনই এদের মাথা কিন্তু ছটকে যাচ্ছে, এই রকম ভাইরাল হুমকি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এরা এটাও ভুলে গেছে এইসব ভাইরাল হুমকি দিয়ে আর কোনো কিছু হবে না। এবার খেলা হবে, পাল্টা খেলা হবে, এবং ভয়ঙ্কর খেলা হবে, এবং সেই খেলাটা জনগণ যেরকম একদিকে দেখাবে গণতান্ত্রিক পদ্ধতিতে, অন্যদিকে আইনি পথে আদালতও দেখাবে। আর সেই জন্য আতঙ্ক এটা গ্রাস করে যাচ্ছে এই উন্নয়ন বাহিনীকে। কি বলবেন এদের এই ভাইরাল হুমকি নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।